দ্য জু ফর ফুড। প্রুশিয়ান আর্মি প্যারিসে যখন ফ্র্যাঙ্কো প্রুশিয়ান ওয়ারের সময় বা ফ্র্যাঙ্কো প্রুশিয়ান যুদ্ধের সময় একটা ক্রাইসিসের মতো একটা সিচুয়েশন যখন তৈরি হয়েছিল, যখন প্রুশিয়ান আর্মি অ্যাটাক করেছিল বা সিজ করে নিয়েছিল পুরো প্যারিসকে, তখন এমনকি জু বা চিড়িয়াখানাতে যে সমস্ত জন্তু জানোয়ার ছিল তাদেরকেও মেরে তাদের মাংস খাওয়া হয়েছিল এবং এরকমই একটা ঘটনা ঘটেছিল। সেটা সম্পর্কে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। ইংলিশগুলো জানবো নতুন নতুন এবং আমরা ঘটনাটা সম্পর্কেও জানতে পারবো। তাহলে চলো স্টার্ট করা যাক আজকের ভিডিওটা। চ্যানেলে যারা নতুন আছো তাদেরকে অনুরোধ করছি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর নতুন নতুন ভিডিওগুলো পেতে। তো চলো যাওয়া যাক এবার আলোচনায়। For 4 months from September 19, 1870 to January 28, 1871, the Prussian army seized the city of Paris as part of Franco-Prussian War. এই যে ফ্র্যাঙ্কো প্রুশিয়ান যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধটার সময়, এই সময় থেকে সেপ্টেম্বর 19, 1870 সাল থেকে জানুয়ারি 28, 1871 সাল অবধি প্রুশিয়ান আর্মি প্যারিসকে প্যারিসে সিজ করেছিল, একটা ক্রাইসিস তৈরি হয়েছিল এই যুদ্ধের জন্য। There was a large cut-off of the supply line and the French Ministry of Agriculture furiously worked to gather as much food and fuel as possible in the city. There is a large cut-off of the supply line. এই cut-off কথাটার মানে হচ্ছে শহরে একটা মারাত্মক ক্রাইসিস তৈরি হয়েছিল। কাট-অফ মানে হচ্ছে সমস্ত সাপ্লাইয়ের যে লাইন, জিনিসপত্র, খাবার দাবার, সমস্ত সাপ্লাই সব কিছুর খুব কঠিন অবস্থা চলে এসেছিল, সেগুলো প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। এবং ফ্রেঞ্চ মিনিস্ট্রি অফ এগ্রিকালচার, এই যে ডিপার্টমেন্টটা, এই ডিপার্টমেন্টটা একটা মারাত্মকভাবে একটা সিচুয়েশন তৈরি করেছিল। গ্যাদার অ্যাজ মাচ অ্যাজ ফুড, মানে ততটাই খাবার, যতটা পেরেছিল খাবার সংগ্রহ করার জন্য। এখানে অ্যাজ মাচ, দেখো এই অ্যাজ মাচ ফুড মানে যতটা খাবার, এই একটা অ্যাজ মাচটা একটা ফ্রেজ, তারপরে বলা হয়েছে অ্যাজ মাচ ফুড অ্যান্ড ফুয়েল অ্যাজ পসিবল, মানে যতটা খাবার এবং যতটা জ্বালানি সংগ্রহ করা যায় ইন দ্য সিটি, শহরের মধ্যে মানে প্যারিসে। উইদিন লেস দ্যান এ মান্থ দ্য প্যারিসিয়ানস বিগ্যান বুচারিং দ্য হর্সেস। প্রায় এক মাসেরও কম সময়ের মধ্যে প্যারিসিয়ানসরা কী করে, হর্সেস, ঘোড়াদেরকে মেরে ফেলা এবং কাটা শুরু করে মাংসের জন্য। The meat was used as food and the blood was used as puddings. মাংসটা খাবারের জন্য ব্যবহার হতো ওই ঘোড়াদের, এবং রক্তগুলো যেগুলো সেগুলোকে পুডিংস হচ্ছে এক ধরনের জিনিস যেগুলো খাবারের সাথে খায়, সেই পুডিংসের মতো সেগুলো ব্যবহার হতো রক্তটা। Approximately 65,000 horses were killed and eaten by the end of the siege. প্রায় অবরুদ্ধ অবস্থার শেষ অবধি প্রায় 65,000 ঘোড়াকে মেরে ফেলা হয়েছিল এবং কেটে ফেলা হয়েছিল। উইদিন অ্যানাদার মান্থ, বাই November 12, 1870, butchered dogs and cats began to appear for sale at the market along with trays full of dead rats and pigeons. তারপরেও ঘোড়া ছাড়াও আরেক মাসের মধ্যেই কুকুরকে, বিড়ালকে মেরে ফেলা হতো মাংসের জন্য, এবং ট্রে ভর্তি করে খেতে দেওয়া হতো ডেড র্যাটস অ্যান্ড পিজিয়ন্স, পায়রা এবং ইঁদুরকেও, ইঁদুরের মাংস এবং পায়রার মাংস খাওয়া হতো। দ্য ফর্মার পেটস সোল্ড ফর বিটুইন 20 and 40 cents per pound, while a nice fat rat was sold for 50. এখানে বলা হচ্ছে ফর্মার পেটস কথাটার মানে হচ্ছে এই যে আগের যেটা বলা হয়েছে, অর্থাৎ কুকুর, এই কুকুরের মাংস বিক্রি হতো 20 and 40 cents এর মাঝে। সেন্টস হচ্ছে বিদেশির এক ধরনের মুদ্রা, সেই পার পাউন্ড, আর পাউন্ড হচ্ছে একটা ওজন, একটা বিশেষ ওজন, সেই পার পাউন্ড মানে 1 পাউন্ড মাংস 20 থেকে 40 সেন্টের মধ্যে বিক্রি হতো। while a nice fat rat was sold for 50, এবং একটা মোটাসোটা ভালো ইঁদুরের মাংসকে বিক্রি করা হতো 50 সেন্টে। 1 পাউন্ড ওজন অনুযায়ী, 1 পাউন্ড ওজনের দাম ছিল, একটা ইঁদুরের মাংসের দাম ছিল 50 সেন্ট। As Christmas approached, most of Paris restaurants and cafes were forced to close.
ক্রিসমাসের সময়তে বেশিরভাগ এই যে এখানে মোস্ট অফ প্যারিস রেস্টুরেন্টস মানে হচ্ছে বেশিরভাগ রেস্টুরেন্ট প্যারিসে বন্ধ হয়ে গিয়েছিল। অলদো এ ফিউ অফ ইটারিজ কন্টিনিউড সার্ভিং, যদিও কিছু কিছু হোটেল ইটারিজ, এখানে ইটারিজ কথাটার মানে হচ্ছে রেস্টুরেন্টকে ইটারিজ বলা যায়। তাহলে কিছু কিছু ইটারিজ কন্টিনিউ করতো খাবার দাবার, কিছু কিছু হোটেল বা কিছু কিছু রেস্টুরেন্ট খাবার দিত, খুব কম রেস্টুরেন্টই খাবার দিত। অ্যালবেইট উইথ এ মার্কডলি ডিফারেন্ট মেনু, এখানে অ্যালবেইট কথাটার মানে হচ্ছে অলদো, আমরা একটা নতুন ওয়ার্ড জানতে পারলাম, অ্যালবেইট কথাটার মানে অলদো, যদিও তাদের খাবার দাবারগুলো ছিল বিশেষভাবে লক্ষণীয়। এই যে মার্কডলি ডিফারেন্ট কথাটার মানে হচ্ছে বিশেষভাবে লক্ষণীয় ছিল তাদের খাবার দাবারের মেনুগুলো। অ্যাজ ট্র্যাডিশনাল মিটস ওয়ার বিকামিং ইনক্রিজিংলি স্কার্স, দ্য ইম্পসিবল বিকেম দ্য অ্যাকচুয়াল। এই যে এই কথাটা একটা কমপ্লেক্স সেন্টেন্স বলা যেতে পারে। অ্যাজ ট্র্যাডিশনাল মিটস ওয়ার বিকামিং ইনক্রিজিংলি স্কার্স, যেহেতু ট্র্যাডিশনাল মিটস মানে হচ্ছে সাধারণ মাংস, যেগুলো সাধারণভাবে যে মাংস খায়, যেসব জিনিসের মাংস খায়, সেগুলো যেহেতু খুব স্কার্স হয়ে আসছিল, স্কার্স মানে হচ্ছে দুষ্প্রাপ্য, যেহেতু পাওয়া যাচ্ছিল না বা দুষ্প্রাপ্য হয়ে আসছিল, দ্য ইম্পসিবল বিকেম দ্য অ্যাকচুয়াল, অসম্ভবটাই তখন সম্ভব হলো। বিকেম মানে হওয়া, তাহলে অসম্ভবটাই সম্ভব হলো। এবার কি হলো? Aim Debus, an English butcher, purchased a pair of zoo elephants named Castor and Pollux for 27,000 francs. ফ্রান্স কথাটা হচ্ছে প্যারিসের একটা মুদ্রার নাম, ফ্রান্স। তাহলে এই যে ভদ্রলোকের যে নাম দেওয়া হচ্ছে এম ডিবুজ, ইনি একজন ইংলিশ বুচার ছিলেন, মানে একজন বুচার মানে যে মাংস কাটে সেরকম একজন মানুষ, কসাই ছিলেন। তিনি কিনেছিলেন এ পেয়ার অফ জু এলিফেন্টস, মানে চিড়িয়াখানা থেকে একজোড়া হাতি অবধি কিনেছিলেন, এবং যাদের নাম ছিল কাস্টর অ্যান্ড পলুক্স, এবং সেটা 27,000 ফ্রান্স এর বিনিময়ে উনি কিনেছিলেন। এবার দেখা যাক সেই হাতিটা কি করা হয়েছিল। দ্য এনর্মাস অ্যানিমালস ওয়ার কিলড উইথ এক্সপ্লোসিভ স্টিল টিপড বুলেটস ফায়ার্ড অ্যাট ক্লোজ রেঞ্জ। এই যে হাতি দুটো কেনা হয়েছিল সেগুলোকে মেরে ফেলা হয়েছিল কিসের দ্বারা? এক্সপ্লোসিভ মানে হচ্ছে বন্দুক দিয়ে হোক, বোমা ফাটিয়ে হোক, এবং যেগুলোর মুখটা ছিল স্টিল টিপড বুলেটস, মানে স্টিলের তৈরি একদম বুলেটস, সেই বুলেটসগুলো খুব ক্লোজ রেঞ্জ থেকে, খুব কাছাকাছি চালিয়ে সেগুলোকে, দুটো হাতিকে মেরে ফেলা হয়েছিল। তারপরে সেগুলো কি করা হয়েছিল? চপড আপ অ্যান্ড সোল্ড, সেটাকে টুকরো টুকরো করে তার মাংস কাটা হয়েছিল এবং সেটাকে বিক্রি করা হয়েছিল, উইথ দ্য ট্রাঙ্কস বিং দ্য মোস্ট ডিজায়ারেবল, যেটার শুঁড়ের মাংসটা ছিল সব থেকে চাহিদা সম্পন্ন আর কি। শুঁড়ের মাংসটা খুব চাহিদা ছিল এবং বেশি দামে বিক্রি হয়েছিল। সোল্ড অ্যাট 40 to 45 ফ্রান্সেস পার পাউন্ড, এবং ওই শুঁড়ের 1 পাউন্ডের ওজনের মাংসের দাম ছিল 40 থেকে 45 ফ্রান্সেস, অ্যান্ড আদার পার্টস বিটুইন 10 and 14 রেসপেক্টিভলি, এবং অন্যান্য পার্টগুলো, দেহের অন্যান্য পার্টগুলোর যে মাংস সেগুলো 10 থেকে 14 ফ্রান্সে বিক্রি হয়েছিল 1 পাউন্ড ওজন হিসেবে। দ্য এলিফেন্টস ওয়ার নট দ্য অনলি অ্যানিমালস ফর ফিস্ট, বাট দ্য আদার অ্যানিমালস, ক্যাঙ্গারুজ, পিকক্স, র্যাটস, ডঙ্কিজ, ডগস অ্যান্ড ক্যাটস ওয়ার ইউজড ফর রোস্টস, চপস অ্যান্ড কাটলেটস। শুধুমাত্র হাতি নয়, হাতি ছাড়াও আরও কোন কোন জন্তু মেরে ফেলে খাবারের জন্য ব্যবহার করা হয়েছিল মাংসের জন্য? সেগুলো হচ্ছে ক্যাঙ্গারু, ময়ূর, ইঁদুর, গাধা, কুকুর, বিড়াল, এগুলো রোস্ট করে খাওয়ার জন্য, মানে ঝলসানো মাংসর জন্য, রোস্ট করার জন্য, এবং চপস করার জন্য, যে চপ আমরা খাই সেগুলোর জন্য, এবং কাটলেটস এইগুলো করে করে খাওয়া হতো। এবং এটা ভাবতেও অবাক লাগে যে হাতির মাংস তখন খাওয়া হতো, মানে সেই সময় ক্রাইসিসে এমন একটা অবস্থা হয়ে গিয়েছিল যে হাতির মাংস অবধি খাওয়া হয়েছে, অন্য প্রাণীদের মাংস খাওয়া সমেত, অন্য প্রাণীদের মাংস তো খাওয়া হয়েছেই। Ultimately, all the animals in the zoo were eaten by the voracious people in Paris at that time. প্রায় সমস্ত প্রাণীদেরই খাওয়া হয়েছিল। এখানে দেখো ভোরাসিয়াস, আমরা এই কথাটা জানতে পারলাম। ভোরাসিয়াস কথাটার মানে হচ্ছে অতি লোভী বা অতিভোজী। তো লোভী এবং অতিভোজী লোকেদের দ্বারা প্যারিসে খাওয়া হয়েছিল প্রায় সমস্ত জন্তু জানোয়ারই। এখানে দেখো স্পিয়ারিং অনলি দ্য মঙ্কিজ, লায়ন্স, টাইগার্স অ্যান্ড হিপ্পোস,
এই স্পিয়ারিং একবার এখানে টানা হয়েছে, দেখো এটাকে বলা যেতে পারে একটা পার্টিসিপল ইউজ করে করা হয়েছে। তো কাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল? স্পেয়ার কথাটা মানে হচ্ছে ছেড়ে দেওয়া। কোন কোন জন্তুদের প্রায় ছেড়ে দেওয়া হয়েছিল? বানরকে ছেড়ে দেওয়া হয়েছিল, লায়ন সিংহকে ছেড়ে দেওয়া হয়েছিল, টাইগার্স বাঘকে ছেড়ে দেওয়া হয়েছিল এবং হিপ্পস মানে জলহস্তিকে ছেড়ে দেওয়া হয়েছিল। এগুলো ছাড়া বাকিদের মাংস খাওয়া হয়েছিল। It is thought that the monkeys were left because of their close resemblance to humans. এটা মনে করা হয় যে বানরকে কেন ছেড়ে দেওয়া হয়েছিল? তাদের ক্লোজ রেসেম্বলেন্স কথাটার মানে হচ্ছে মিল, মানে যেহেতু মানুষের মতো দেখতে বানরকে, সেই জন্য বানরকে কেটে খাওয়া হয়নি, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল। বাট ইট ইজ নট ক্লিয়ার ওয়াই লায়ন্স, টাইগার্স অ্যান্ড হিপ্পোজ ওয়্যার এক্সক্লুডেড ফ্রম দ্য ফুড মেনু। কিন্তু এটা পরিষ্কার করে বোঝা যায় না যে কেন সিংহকে, বাঘকে এবং জলহস্তিকে ছেড়ে দেওয়া হয়েছিল কেটে খাওয়ার জন্য। সেটার কারণ এখনও খুঁজে পাওয়া যায় না। However, the siege was ended by 23-night bombardment campaign. যাই হোক, এই যে সিজটা ঘটেছিল মানে অবরুদ্ধ অবস্থাটা, এটা শেষ হয়েছিল একটা 23 রাত ধরে প্রায় চলে 23 নাইট বম্বার্ডমেন্ট। একটা বম্বার্ডমেন্ট কথাটা মানে হচ্ছে একটা হঠাৎ করে অ্যাটাক, এ কন্টিনিউয়াস অ্যাটাক উইথ গানস অ্যান্ড বম্বস, মানে কন্টিনিউয়াসলি মানুষকে অ্যাটাক করা হয়েছিল বন্দুক দিয়ে, বোম দিয়ে, এসব দিয়ে চলেছিল 23টা রাত ধরে চলেছিল এবং সেটাকেই বলা হচ্ছে বম্বার্ডমেন্ট। তো এই ধরনের একটা বম্বার্ডমেন্ট চলার পরে 23 দিন ধরে কন্টিনিউয়াস সেটা চলার পরে একটা সভা মতো করে ক্যাম্পেইন কথাটার মানে হচ্ছে সমস্ত মানুষের অনেক মানুষের মিলন। তো ক্যাম্পেইন মতো করে একটা সভা মতো করে এটা থেমেছিল। দ্য ফ্র্যাঙ্কো প্রুসিয়ান ওয়ার অফিসিয়ালি এন্ডেড উইথ দ্য ট্রিটি অফ ফ্র্যাঙ্কফার্ট অন মে 10, 1871। এই যে ফ্র্যাঙ্কো প্রুশিয়ান ওয়ার যেটা আমরা পড়লাম, এই যুদ্ধটা অফিসিয়ালি শেষ হয়েছিল, এটাকে ডিক্লেয়ার করা হয়েছিল শেষ হিসেবে একটা চুক্তির দ্বারা। এই যে ট্রিটি কথাটা, এই ট্রিটি কথাটার মানে হচ্ছে একটা চুক্তি। তো একটা চুক্তির দ্বারা শেষ হয়েছিল এবং সেই চুক্তিটার নাম ছিল ফ্র্যাঙ্কফার্ট, এবং সেই চুক্তিটা হয়েছিল মে 10, 1871 এই ডেটটাতে। মে মাসের 10 তারিখে 1871 সালে এই চুক্তিটা হয়েছিল, হয়ে এই সিজটা শেষ হয়েছিল অফিসিয়ালি। তো বন্ধুরা, আশা করি নিশ্চয়ই এই এক্সেপশনাল আলোচনাটা শুনে নিশ্চয়ই ভালো লাগলো। ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করো আর শেয়ার করো তোমাদের বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের। সকলকে ধন্যবাদ জানাই। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।